বেশ কিছুক্ষণ দোবাকিতে কাটিয়ে দোবাকি অপরূপ বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমাদের লঞ্চ এগিয়ে চলল আমাদের সুন্দরবনের পরবর্তী একটা খুব সুন্দর সাইট সিন সুধন্যখালির দিকে। এই সুধন্যখালি হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে সুন্দরবনের সবথেকে সুন্দর জায়গা। কারণ আপনারা যখন দোবাকি থেকে সুধন্যখালি যাবেন তখন আপনাদের এই সুন্দরবনের এক গভীর ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা সত্যি অত্যন্ত রোমাঞ্চকর এবং একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। আর শুধুমাত্র এই সুধন্যখালির জঙ্গল দেখার জন্যই বা জঙ্গল সাফারি করার জন্যই বোটে করে যে জঙ্গল সাফারিটা হয়, এখানে কিন্তু কোনো জিপে করে জঙ্গল সাফারির ব্যবস্থা নেই। সুন্দরবনের জঙ্গল সাফারি একমাত্র এই লঞ্চে করে আপনাকে করতে হবে। আর সেটাই যখন আপনারা করবেন তখন আপনারা যখন এই সুধন্যখালি দিকে যাবেন দোবাকি থেকে, তখন কিন্তু একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। সেটাই হচ্ছে সব থেকে সুন্দরবনের প্রধান আকর্ষণ। যে রাস্তাটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি এটাই হচ্ছে সুধন্যখালি যাওয়ার রাস্তা। কিছুক্ষণ পর আরও গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। চারপাশে ঘন ম্যানগ্রোভের বন আমরা দেখতে পাবো। আর সেই বৃষ্টি ভেজা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে যে মাধুর্য সেটা কতটা হতে পারে সেটা এখন আমি আমার চ্যানেলে আমার ভিডিওতে দেখাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান ছিলাম, কারণ যখন আমরা এই জার্নিটা করেছিলাম দোবাকি থেকে সুধন্যখালির পথে, তখন কিন্তু আকাশ মেঘলা ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর সেই বৃষ্টিধারার মধ্যেই আমরা এই লঞ্চ যাত্রা করেছিলাম। সত্যি ভাগ্য থাকলে বা কপাল থাকলে বৃষ্টির মধ্য দিয়ে এরকম একটা খুব সুন্দর জার্নি করা যায়। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য তো এমনিতেই অতুলনীয় বলে ভাষায় বলে বোঝানো যাবে না। সেই সঙ্গে যদি তার সঙ্গে বৃষ্টি পড়ে বা আকাশ মেঘলা থাকে বা তার সঙ্গে যদি ঝোড়ো হাওয়া বয়, তাহলে সেই যাত্রা আরও মধুময় হয়ে ওঠে, আরও সুন্দর হয়ে ওঠে। এই সুন্দরবন জাতীয় উদ্যানের সুধন্যখালির ঘন জঙ্গলের ভিতরে বাস করে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এখানকার কিছু সাধারণ উদ্ভিদ প্রজাতির মধ্যে রয়েছে সুন্দরী গাছ, গোলপতি, চম্পা, ধুধুল, গেওয়া এবং হাটাল। অনুমান করা হয় যে এই বনগুলোতে প্রায় ৭৮টি প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে। সামুদ্রিক জীবের বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দূর থেকে এই লবণাক্ত উদ্ভিদগুলো এক রহস্যময় আবহাওয়া তৈরি করে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে সুধন্যখালির এই ঘন জঙ্গলের ভেতরে কি আছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না। পর্যটকদের কাছে সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রধান কারণ হলো বন্যপ্রাণী পর্যটন। এটি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। বাঘ দেখার চেয়ে বেশি উত্তেজনা পর্যটকদের কাছে আর এখানে কিছুই হয় না। যদিও এই রাজকীয় প্রাণীটি এই সুন্দরবনের প্রধান আকর্ষণ, তবুও অন্যান্য প্রজাতির পাখি এবং বন্যপ্রাণীও রয়েছে যারা এই ম্যানগ্রোভ বনকে তাদের বাসস্থান হিসেবে বেছে নিয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এই এলাকাগুলিতে মেছো বিড়াল, ম্যাকাক, লেপার্ড ক্যাট, ভারতীয় ধূসর নেউল, বুনো শুয়োর, বাদুড়, বনরুই ইত্যাদি প্রাণীও কিন্তু এখানে দেখা যায়। এছাড়া চিতল হরিণ এবং রেসাস বানরও কিন্তু প্রায়শই চোখে পড়ে এখানে। সুন্দরবন তার সামুদ্রিক জীবনের জন্য বিখ্যাত এবং এই ক্ষেত্রে এটি বেশ সমৃদ্ধ। কাদাচরে অলসভাবে বসে বিকেলে রোদে গা এলিয়ে দেওয়া একটি কুমির দর্শকদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়া নোনা পানির কুমির ছাড়াও অন্যান্য জলজ প্রাণীর মধ্যে রয়েছে লাল কাঁকড়া, হারমিট কাঁকড়া। যদিও অনেকেই হয়তো এ বিষয়ে অবগত নন, কিন্তু সুন্দরবন জাতীয় উদ্যানে বিপুল সংখ্যক সরীসৃপের এখানে আবাসস্থল রয়েছে। এদের মধ্যে কয়েকটি বিখ্যাত হলো কিংকোবরা এবং অজগর সাপ। এছাড়া এই সুন্দরবনে
বাটাগুড় বাসকা নামক এক প্রজাতির নদী কচ্ছপ পাওয়া যায়, যা এখন প্রায় বিলুপ্তির পথে। দোবাকি ভিউ পয়েন্ট দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি সুধন্যখালির পথে। এই জার্নিটা আমরা সত্যি খুব উপভোগ করছি। সকাল 9টার সময় এই যাত্রাটা শুরু করেছিলাম, আর প্রথমে চলে গেছিলাম দোবাকিতে দেখলাম এক অপরূপ বৃষ্টি স্নাত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৃশ্য। সেখানে ক্যানোপি ওয়াচ করলাম, তারপর দোবাকির ওয়াচ টাওয়ার থেকে সমগ্র দোবাকিটাকে দেখলাম, তার ভিডিও করলাম, আর সেই ভিডিও আমি নিয়ে আসবো কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে। এখন যাচ্ছি দোবাকি থেকে সুধন্যখালির পথে। এই সুধন্যখালির সবথেকে ভালো দিক হলো এটি আপনাকে প্রকৃতিকে বিরক্ত না করেই তার অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয়। এখানে সব কিছুই বন্য এবং খাঁটি মনে হয়। আর এই সুধন্যখালি ভ্রমণের সবথেকে সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস, কারণ এই সময় আবহাওয়া সবথেকে মনোরম থাকে, বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বাড়ে এবং পরিযায়ী পাখিদের এখানে সমাগম ঘটে। এই সুধন্যখালি শুধু একটি বন নয়, এটি রহস্য, সৌন্দর্য এবং অকৃত্রিম বন্যতার এক জগৎ। সুধন্যখালি হলো এমন একটি গন্তব্যস্থল যেখানে আপনি প্রকৃতির সাথে সত্যিকারে একাত্ম হতে পারবেন। এখানে আপনি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার রোমাঞ্চ, নৌকা ভ্রমণের প্রশান্তি এবং ওয়াচ টাওয়ার থেকে দেখা মনোমুগ্ধকর দৃশ্য এমন সব স্মৃতি তৈরি করে, সেগুলোকে আপনি ক্যামেরা বন্দি করে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবেন, যেগুলোকে আপনি আপনার মনের স্মৃতিকোঠায় সারা জীবন ধরে রাখতে পারবেন। সেই উদ্দেশ্য নিয়ে আমি এখন চলেছি সুন্দরবনের দোবাকি থেকে লঞ্চে করে সুন্দরবনের সুধন্যখালির পথে। এই সুধন্যখালিটি ম্যানগ্রোভের গভীর জঙ্গলের ভেতরে অবস্থিত এবং এটি জোয়ার ভাটার নদী, আঁকাবাঁকা খাঁড়ি ও ঘন জঙ্গল দিয়ে ঘেরা। অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর মতো যেখানে ভিড় বেশি থাকে, তার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন হচ্ছে এই সুধন্যখালির শান্তি ও অকৃত্রিম প্রকৃতি। এখানে সুধন্যখালির এই রোমাঞ্চ ভরা প্রকৃতি এক অদ্ভুত অনুভূতি দিয়ে থাকে। এখানে বাতাস সতেজ হয়ে থাকে, যা পাখির কিচিরমিচির, পাতার মর্মধ্বনি এবং মাঝে মাঝে নদীতে কুমিরের পিছলে পড়ার ছলাৎ ছলাৎ শব্দে পরিপূর্ণ হয়ে ওঠে। এই সুধন্যখালির প্রধান আকর্ষণ অবশ্যই সুধন্যখালি ওয়াচ টাওয়ার, যেখান থেকে ম্যানগ্রোভ বনের এক বিস্তৃত মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। আর ঠিক এই জায়গাতে আপনারা প্রায়শই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাবেন। কিন্তু আমরা যখন এই বোটে করে জার্নিটা করেছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল বলে আমরা দুর্ভাগ্যবশত কোনো বন্য প্রাণীকে দেখতে পাইনি, কোনো রকম রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের চোখে পড়েনি। কিন্তু আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার সমেত অন্যান্য বন্যপ্রাণী দেখা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সুধন্যখালি হলো জীব বৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার। এখানে সুধন্যখালি ওয়াচ টাওয়ারের চারপাশের বন এবং জলাশয়ে বিভিন্ন ধরনের প্রাণী, সরীসৃপ এবং পাখির আবাসস্থল নিয়ে গড়ে উঠেছে এই সুধন্যখালির জঙ্গল। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি নদীর সঙ্গমে সুন্দরবন বদ্বীপটি গঠিত হয়েছে। এই তিনটি প্রধান নদী ছাড়াও আরও তিনটি নদী এখানে রয়েছে, যেগুলো বিভিন্ন জলধারার এক আকর্ষণীয় জাল তৈরি করেছে এখানে। এই অঞ্চল জুড়ে অসংখ্য দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেগুলোর মধ্যে কয়েকটি নিজেরাই আকর্ষণের উৎস। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কালাশ, হেনরি এবং নীতিধোপানি। সুন্দরবন জাতীয় উদ্যানের খুব কাছেই আছে ফকিরালয়, দয়াপুর, বালি এবং সজনেখালির মতো বেশ কিছু গ্রাম ভ্রমণ পর্যটকদের কাছে এখানে অত্যন্ত জনপ্রিয়, কারণ এর মাধ্যমে গ্রামবাসীদের ঐতিহ্যবাহী জীবনযাত্রার এক ঝলক দেখতে পাওয়া যায়। এই গ্রামগুলোর কোনো একটিতে বেড়াতে গেলে আপনি মধু সংগ্রহের ঐতিহ্যবাহী পদ্ধতিও এখানে দেখতে পাবেন। বেশিরভাগ পর্যটকের কাছে সুন্দরবনে নৌকাবিহারই হলো মূল আকর্ষণ, কিন্তু এই নৌকাবিহার ছাড়াও কিন্তু এই সুন্দরবনে আর অনেক জায়গা কিন্তু দেখার আছে, সেগুলো কিন্তু বেশিরভাগ পর্যটকই কিন্তু জানেন না। আমরা সাধারণত সুন্দরবন গিয়ে যে সমস্ত জায়গাগুলো দেখে থাকি সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার, আর সবশেষে দেখি বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো সমেত লোকনাথ বাবার মন্দির। এই কটা জায়গা ছাড়াও কিন্তু সুন্দরবনে আরও কয়েকটা জায়গা আছে
যেগুলো সম্পর্কে কিন্তু বেশিরভাগ পর্যটক কিন্তু জানেন না। আসুন আমরা জেনে নিই সেই সমস্ত জায়গাগুলোর নাম এবং সেই সমস্ত জায়গাগুলোর কী কী বৈশিষ্ট্য আছে, যে কারণে সেই জায়গাগুলো এই সুন্দরবনে অত্যন্ত জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। প্রথমে বলবো কালাসদ্বীপ। শীতকালে সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা থাকলে আপনার জন্য এক মনোরম বিষয় কিন্তু এই কলাসদ্বীপে অপেক্ষা করছে। এই সময়ে বিপুল সংখ্যক অলিভ রিডল কচ্ছপ ডিম পাড়ার জন্য দক্ষিণ 24 পরগনার কলাসদ্বীপে আসে। এছাড়াও এই সময়ে গ্রেট স্টোন কার্লিউ, যা গ্রেট থিকনি নামেও এখানে পরিচিত, এর মতো বিভিন্ন উপকূলীয় পাখি কিন্তু এখানে দেখার সুযোগ রয়েছে। তাই যখন আপনারা সুন্দরবন ভ্রমণ করবেন বা সুন্দরবন ভ্রমণ করার পরিকল্পনা করবেন, তাই তখন এই কালাসদ্বীপকেও কিন্তু আপনাদের ভ্রমণসূচিতে রাখার চেষ্টা করবেন। এবং এই কালাসদ্বীপে যখন আপনারা আসবেন, বর্ষাকালের পরিবর্তে শীতকালে আসার চেষ্টা করুন, তাহলে এই কালাসদ্বীপে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এরপরের যে জায়গাটি আমি নাম বলবো, সেটি একটি সুন্দরবনে অত্যন্ত জনপ্রিয় অঞ্চল, অত্যন্ত জনপ্রিয় একটা দ্বীপ, কিন্তু এই দ্বীপটা কথা অনেকে কিন্তু জানেন না। সেটির নাম হচ্ছে হেনরি দ্বীপ। সুন্দরবনে এসে যদি আপনি সুন্দরবন অঞ্চলের সজীবতার মুখোমুখি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই হেনরি আইল্যান্ডের মধ্যে গিয়ে হাঁটতে হবে। এই সৈকতে কিছুক্ষণ আপনি ঘুরে বেড়ান অথবা ঘন ম্যানগ্রোভ জঙ্গল অন্বেষণ করুন, যেখানে একটি ছোট বাঁশের সেতু আপনি দেখতে পাবেন, আর সেই সেতুটি পার হয়ে আপনাকে এই হেনরি দ্বীপে পৌঁছাতে হবে। এখানে আপনি একটি মৎস্য বিভাগও খুঁজে পাবেন, যেখানে 50টিরও বেশি পুকুর রয়েছে। এই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীজগৎ পর্যবেক্ষণ করার একটি চমৎকার উপায়ও হচ্ছে এই হেনরি দ্বীপ। তাই যদি আপনি সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করেন বা সুন্দরবন আসেন, তাহলে অবশ্যই আপনার ভ্রমণসূচিতে এই হেনরি দ্বীপকে রাখার চেষ্টা করুন। এর পরের সাইট সিনটি হচ্ছে নেতিধোপানি। নেতিধোপানি নামটা অনেকে হয়তো শুনেছেন, কিন্তু নেতিধোপানিতে অনেকে যেতে চান না, কারণ এটি কিন্তু পখিরালয় বা সজনেখালি এবং ওইদিকে আপনার পড়ছে দোবাকি পয়েন্ট। এই তিনটি জায়গা থেকে নেতিধোপানি কিন্তু বেশ খানিকটা দূরে, এবং নেতিধোপানি গিয়ে ফিরতে ফিরতে অনেকে দেরি হয়ে যায় বলে অনেকে নেতিধোপানি যেতে চান না। কিন্তু আপনি যদি সুন্দরবনের ইতিহাস ঘাঁটতে চান, সুন্দরবনকে সত্যিকারে আপনি আবিষ্কার করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই নেতিধোপানিকে যেতে হবে। সুন্দরবনের ইতিহাস শত শত বছরের পুরনো। মুঘলদের আমলে এই জমি আশেপাশের লোকেদের ইজারা দেওয়া হয়েছিল, যারা এখানে বসতি গড়ে তুলেছিল। নেতিধোপানির এই বসতিগুলোর বেশিরভাগই আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও দর্শনীয় স্থান হিসেবে কিন্তু চমৎকার। এর মধ্যে একটি হলো ভগবান শিবকে উৎসর্গীকৃত 400 বছরের পুরনো একটি মন্দির। এছাড়াও বনের একেবারে ডান দিকে একটি রাস্তা রয়েছে, যা রাজা প্রতাপাদিত্য উপকূলীয় এলাকা রক্ষার জন্য নির্মাণ করেছিলেন। বর্তমানে এটি মাটি দিয়ে ঢাকা আছে এবং এতে একটি মিষ্টি জলের পুকুর রয়েছে। তাই আপনারা যখন সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করবেন, তখন আপনাদের ভ্রমণসূচিতে এই নেতিধোপানিকে রাখার চেষ্টা করুন। সুন্দরবনে আরও একটি অজানা দর্শনীয় স্থান হচ্ছে বুড়ির দাবড়ি। অনেক কিছুই বুড়ির দাবড়িকে বিখ্যাত করে তুলেছে। এর মধ্যে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, একটি মাড ওয়াক এবং ম্যানগ্রোভ ক্রেজ ট্রেইল, যা রায়মঙ্গল ভিউ পয়েন্ট নামক একটি ভিউ পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। মাড ওয়াকের পথে আপনারা শামুক, কাঁকড়া এবং শামুক, ঝিনুক জাতীয় বিভিন্ন প্রাণীর দেখা পাবেন। এই ওয়াচ টাওয়ারটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে বাংলাদেশের সুন্দরবনকে দেখা যায়। আর এই ওয়াচ টাওয়ারে যে কোনো সময় সর্বোচ্চ 10 জন লোক উঠতে পারে। তাই অবশ্যই আপনারা যখন সুন্দরবন যাবেন বা সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করবেন, আপনাদের ভ্রমণসূচিতে এই বুড়ির দাবড়ি জায়গাটিকে রাখার চেষ্টা করুন। পরের জায়গাটির নাম হচ্ছে হ্যালিডে দ্বীপ। হ্যালিডে দ্বীপ সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চলের একটি অংশ। এটি মাল্টা নদীর তীরে অবস্থিত এবং এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে। এই দ্বীপে গেলে আপনি চিত্রা হরিণ, বুনো শূকর এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন। যদিও এই হ্যালিডে দ্বীপে রয়্যাল বেঙ্গল টাইগার খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, তাই সুন্দরবন গেলে আপনারা অবশ্যই এই হ্যালিডে দ্বীপকে রাখার চেষ্টা করুন। সুন্দরবনের একটি দ্বীপে অবস্থিত গঙ্গাসাগর তার মনোরম সৈকত দিয়ে পর্যটকদের মুগ্ধ করেছে। এটি ভারতের অন্যতম বিখ্যাত হিন্দু তীর্থস্থানও বটে।
প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। এখানে গঙ্গাসাগর মেলাও কিন্তু অনুষ্ঠিত হয়, যা কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। তাই এই গঙ্গাসাগর হচ্ছে সুন্দরবনের আরও একটা কিন্তু দর্শনীয় জায়গা, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের অন্যতম সেরা পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি, এবং এখানে ভ্রমণ করা সত্যিই রোমাঞ্চকর। অন্য যে কোনো জায়গার মতোই এখানেও কিছু ভ্রমণ টিপস রয়েছে, যা আপনার ভ্রমণকে মসৃণ ও আনন্দদায়ক করে তুলতে পারে। তাই সুন্দরবন গেলে আপনাদের কিন্তু অবশ্যই কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো মেনে যদি আপনারা চলেন, তবেই কিন্তু আপনাদের এই সুন্দরবন ভ্রমণকারীটা সবথেকে সুন্দর হয়ে উঠতে পারে। সুন্দরবনে যখন আপনারা যাবেন, তখন কিন্তু এখানে ট্যাপের জল আপনারা পান করবেন না, কারণ এর ফলে আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন বা বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। তাই ট্যাপের জলের পরিবর্তে সর্বদা ফিল্টার করা জল এখানে এসে পান করুন। সুন্দরবন জাতীয় উদ্যান ভ্রমণের সময় কোনো মিনারেল ওয়াটারের বোতল কিন্তু আপনারা সঙ্গে রাখবেন না, কারণ সুন্দরবন একটি প্লাস্টিক মুক্ত এলাকা। সবসময় আপনার সাথে ফল ও শুকনো ফলের পাশাপাশি কিছু হালকা খাবার রাখুন। যখন আপনার হালকা কিছু খাবার ইচ্ছে হবে, তখন কিন্তু এগুলো কাজে আসবে। গ্রীষ্মকালে কিন্তু সুন্দরবনে খুব গরম পড়ে। এই সময় ভ্রমণের পরিকল্পনা থাকলে তার যথাযথ সতর্কতা অবলম্বন করুন। গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য টুপি, সানগ্লাস এবং অবশ্যই সানস্ক্রিন লোশন সঙ্গে রাখুন। এই সুন্দরবন এলাকায় কিন্তু খুব কমই এটিএম চোখে পড়বে, তাই যাতায়াতের জন্য পর্যাপ্ত নগদ টাকা সঙ্গে রাখতে হবে আপনাকে। এখানে একমাত্র এটিএম কাউন্টার সুন্দরবনের গোসাবা গ্রামে কিন্তু শুধুমাত্র পাওয়া যায়, আর কোথাও কিন্তু আপনারা সুন্দরবনে গিয়ে এটিএম কাউন্টার খুঁজে পাবেন না। অসুস্থতার কারণে আপনার ভ্রমণের সমস্ত আনন্দ যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য সর্দি, কাশি এবং পেটের সমস্যার জন্য ওষুধপত্র সঙ্গে রাখুন। এই সুন্দরবন এলাকায় একটি টর্চ কিন্তু সবসময় আপনার কাজে আসতে পারে, তাই সঙ্গে একটি টর্চ এবং সাথে একটি অতিরিক্ত ব্যাটারি অবশ্যই রাখুন। এছাড়া আপনার ক্যামেরার জন্য অতিরিক্ত ব্যাটারি সঙ্গে রাখুন, যাতে ভ্রমণের সময় সেগুলো রিচার্জ করার সুযোগ না পেলে কাজে লাগে। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে, আর আজকের মেনু ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা এবং স্যালাড। এটা ছিল মূল মেনু। এছাড়া ভাত, ডাল আর সবজি তো আছে, আর এরপর দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস। মোটামুটি প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সমস্ত খাবারের মেনু বলতে গেলে প্রায় একই থাকে, শুধুমাত্র ইলিশের পদের তারতম্য হয়ে থাকে। কোনো দিন হয়তো ভাপা ইলিশ হয়, কোনো দিন হয়তো সর্ষে ইলিশ হয়, আবার কোনো দিন হয়তো ইলিশের বিরিয়ানি হয়। বাকি সব পদ মোটামুটি একই থাকে। যেহেতু আমি প্রথম দিন দেখিয়ে দিয়েছিলাম খাবারের মেনু কী কী থাকে, সেই জন্য আর দ্বিতীয় তৃতীয় দিন আর সে ভিডিও করিনি। আর এই সমস্ত ভদ্রলোকরা আমাদের সঙ্গে এসেছিলেন, আর এনাদের সঙ্গে বিগত 2 থেকে 3 দিন কাটিয়েছিলাম, খুব মজা করেছিলাম। ওনাদের একটা ভিডিও আমি করেছিলাম, সেটা এখন দেখাচ্ছি আমার চ্যানেলে। আর এনাদের পরিচয় আমি কিছুক্ষণ পরে আপনাদের বলে দেবো। এনাদের প্রত্যেকের আমি পরিচয় নিয়েছিলাম এবং সেটা আমার পরে এপিসোডে থাকবে। এখন আমার সঙ্গে যারা ছিলেন, যাদের সঙ্গে আমি এই ভ্রমণটা করেছিলাম, তাদের একটা গ্রুপের আমি ভিডিও করেছিলাম, তাদেরকে আমি এখন দেখাচ্ছি। এনাদের সঙ্গে গোটা ভ্রমণযানীরা করেছিলাম এবং সত্যি খুব মজা পেয়েছিলাম। বিগত 2-3 দিন আমরা সবাই মিলে এই লঞ্চে করে যাত্রা করেছিলাম এবং সুন্দরবনে একটা খুব সুন্দর হোটেল, অভিরূপ হোটেল, সেই হোটেলটা আমরা সবাই মিলে ছিলাম। একটা বর্ষণমুখর দিনে সুন্দরবনে লঞ্চে করে এই যে ভ্রমণের যে আনন্দ, সবাই একসঙ্গে করা, একসঙ্গে খাওয়া দাওয়া, এটা ভাষায় বলে বোঝানো যাবে না। যারা আসবেন এখানে ভ্রমণটা করবেন এবং সবাই মিলে যখন একসঙ্গে 2-3 দিন কাটাবেন, তখনই আপনার যে সুন্দরবনের যে ভ্রমণের যে মাধুর্য, সুন্দরবন কতটা সুন্দর হতে পারে, সেটা তখনই উপলব্ধি করতে পারবেন। আর ইনি হচ্ছেন লঞ্চের মালিকদের একজন, যিনি এই সমস্ত ট্যুরটা পরিচালনা করেছিলেন। খাবার দাওয়ার আয়োজন থেকে শুরু করে প্রতিটা সাইট সিন ভ্রমণে আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের গাইড করেছিলেন। একটু মুখে বলে দিন।
বিরিয়ানি, আচ্ছা চিকেন কষা, চিকেন কষা। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের 3 দিনের সফর চলছে। প্রথম দিন আপনাদের কি মেনুতে কি রাখছেন? ব্রেকফাস্টে কি দিচ্ছেন প্রথম দিন? প্রথম দিন ব্রেকফাস্টে কি দিচ্ছেন? প্রথম দিন থাকছে লুচি, আলুর দম, তারপর মিষ্টি। মিষ্টি। লুচি, আলুর দম, মিষ্টি আপনার ব্রেকফাস্টে দিচ্ছেন। লাঞ্চে দিচ্ছেন? লাঞ্চে আছে আপনার ইলিশ পাতুরি, ইলিশ মানে সর্ষে, যেটা দই ইলিশ বলে, মেন মেনু যেটা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়। আচ্ছা, আর স্ন্যাক্সে দিচ্ছেন? বিকেলবেলা স্ন্যাক্স সবজি আছে। দ্বিতীয় দিন সকালে চা বিস্কুট দেওয়া হবে, ব্রেকফাস্টে দেওয়া হবে লুচি অথবা কচুরি এবং সে সঙ্গে আলুর দম ও মিষ্টি, তারপর দেওয়া হবে চা। তারপর লাঞ্চে দেওয়া হবে স্যালাড, রাইস, ডাল, আলু ভাজা, তারপর একটা ইলিশের পদ থাকবে, হয় সেটা ভাপা ইলিশ না সর্ষে ইলিশ বা ইলিশ বিরিয়ানি জাতীয় কিছু, ও দেওয়া হবে চাটনি আর পাঁপড়, এর সঙ্গে থাকবে কোল্ড ড্রিঙ্কস। তৃতীয় দিন ব্রেকফাস্টে দেওয়া হবে কচুরি, ছোলার ডাল, তারপর দেওয়া হবে চা। লাঞ্চে থাকবে ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, চাটনি আর পাঁপড়। সব লঞ্চে মোটামুটি খাবারের মেনু বা পদ একই থাকে, সামান্য 19-20 হয়তো আমাদের লঞ্চে প্রথম দিন দুপুরে যে খাবারটা দেওয়া হয়েছিল অন্য কোনো লঞ্চে হয়তো দ্বিতীয় দিনে সেটা দেওয়া হবে বা তৃতীয় দিনে সেটা দেওয়া হবে। আবার আমাদের লঞ্চে তৃতীয় দিনে যে খাবারটা দেওয়া হয়েছিল সেই খাবারটা অন্যান্য লঞ্চে আবার হয়তো প্রথম দিন বা দ্বিতীয় দিনে দেওয়া হবে। মোটামুটি 3.5 থেকে 4,000 টাকা বাজেটের মধ্যে যদি আপনারা এই সুন্দরবন ভ্রমণটা করেন 2 থেকে 3 দিনে, তাহলে আপনাদের এই খাবারের মেনু দেওয়া হবে। আর যদি আরও হাই বাজেটের দিকে যান, যদি 6,000 টাকা বাজেটে যান, তাহলে খাবারের পরিমাণ হয়তো বাড়বে কিন্তু কোয়ালিটি একই থাকবে। অর্থাৎ ইলিশের পদের হয়তো তারতম্যটা আরও বেশি হতে পারে। যেমন আমাদের প্রথম দিন যেরকম ইলিশ ভাপা দেওয়া হয়েছিল বা ইলিশের পাতুরি দেওয়া হয়েছিল, 6,000 টাকা বাজেটের যদি আপনি ট্যুরটা করেন তাহলে হয়তো আপনাদের ইলিশ ভাপা বা ইলিশ পাতুরির সঙ্গে সর্ষে ইলিশ থাকবে, সেই সঙ্গে আরও হয়তো ইলিশের কোনো পদ যুক্ত হবে। মোটামুটি ধরে রাখতে পারেন 2 থেকে 3টে ইলিশের পদ প্রতিদিন বেশি হবে। 2,500 থেকে 3,000 প্যাকেজে যদি আপনার ট্যুরটা করেন, তাহলে সেই প্যাকেজে আমরা যে পরিমাণ পদ পাবো আর কি ইলিশের, তার তুলনায় কিন্তু 6,000 টাকার যদি প্যাকেজের ট্যুরটা করেন তাহলে তার তুলনায় 2 থেকে 3টে পদ বেশি হবে। আমিও দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র। যেহেতু প্রথম দিন আপনাদের দেখিয়েছি আমার খাওয়ার ভিডিও, দ্বিতীয় দিন করিনি কারণ খাবারের মেনু প্রায় একই ছিল। আর যেহেতু আমি মাছ, মাংস, ডিম খাই না বললেই চলে, নিরামিষ খাবারই বেশি খেতে পছন্দ করি, তাই চিকেন বা মাটন বা ইলিশের পদের ভিডিও আমি আর করিনি। খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি লঞ্চের ধারে আর দেখছি সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক দৃশ্য। অযোধ্যায় বৃষ্টি পড়ে চলছিল আর সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইছিল, আর সেই ঝোড়ো বাতাস গায়ে মেখে অবিরাম বৃষ্টিধারা দর্শন করতে করতে আমাদের লঞ্চ এগিয়ে চলেছিল সুধন্যখালির একটা সরু খাড়ির মধ্য দিয়ে। সেই দৃশ্য সত্যি ভোলার নয়, এক অপরূপ মায়াবী পরিবেশ দেখেছিলাম এই সুন্দরবনে, সেটাই এখন তুলে ধরছি আমার কেডি লাইভস্ট্রিমিং চ্যানেলে। দুপুরে খাওয়া শেষ করলাম এইমাত্র, আর দুপুরে খাওয়া শেষ করে এখন বসে আছি লঞ্চের একদম ধারে আর দেখছি এক বৃষ্টি স্নাত বৃষ্টি ভেজা সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা যাচ্ছি সুধন্যখালির পথে। দুয়াকি থেকে সুধন্যখালি যেতে আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগার কথা। ধীরগতিতে লঞ্চ এগোচ্ছে তার গন্তব্যস্থলের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সুধন্যখালি, যা পর্যটকদের কাছে বেশ বিখ্যাত কারণ এটি সজনেখালির খুব কাছে অবস্থিত।
আর সুধন্যখালিতে একটি সুন্দর বোটানিক্যাল গার্ডেন আছে, আর সেই সঙ্গে আছে একটা মিষ্টি জলের পুকুর, যেখানে বিভিন্ন প্রাণীরা জল খেতে আসে। আর সেই জন্য এই স্থানটি বন্যপ্রাণী দেখার জন্য একটি চমৎকার জায়গা হিসেবে এখানে বিবেচিত হয়। এই পুরো অঞ্চলটি সবুজে ভরা এবং এখানে বিভিন্ন নদীপথ বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই অঞ্চলে কোনো পাকা রাস্তা না থাকায় এখানকার বেশিরভাগ সাফারি কিন্তু নৌকায় হয়ে থাকে। এই জাতীয় উদ্যানের ভেতরে কয়েকটি গ্রাম রয়েছে এবং সেখানকার স্থানীয়দের সাথে সাক্ষাৎ করা এবং তাদের ঐতিহ্য সম্পর্কে জানাই হচ্ছে এই সুন্দরবনের সৌন্দর্য। এখানকার স্থানীয়রাও নৌকাকেই তাদের প্রধান পরিবহন হিসেবে এখানে ব্যবহার করে। সকল প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী উৎসাহীদের জন্য এবং সেই সঙ্গে আমার কাছেও সুন্দরবন ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। দুপুরে খাওয়ার পর আমাদের ফল দেওয়া হয়েছিল। প্রথম দিন আমাদের যে ফলটা দেওয়া হয়েছিল সেই ফলটাই আবার দেওয়া হয়েছিল, সেই জন্য আমি তার ভিডিও করিনি। প্রথম দিনে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। ফলে দেওয়া হয়েছিল পেয়ারা, 2 পিস পেয়ারা দেওয়া হয়েছিল আর 2 পিস তরমুজ দেওয়া হয়েছিল। আর সেই ফলটা খেতে খেতে এই ভ্রমণ জার্নিটা সত্যি উপভোগ করছিলাম। বাইরে অযোধ্যারে বৃষ্টি পড়ছিল আর লঞ্চ এগিয়ে চলছিল সুধন্যখালি জঙ্গলের মধ্যে দিয়ে। যাচ্ছিলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারের দিকে। আর সেই ফাঁকে এই দুপুরে খাওয়ার পর ফলটা খেতে খেতে এই ভ্রমণ যাত্রাটা সত্যি উপভোগ করছিলাম। সুন্দরবন জোয়ার ভাটার জলপথ, কাদা চর এবং লবণ সহনশীল ম্যানগ্রোভ বনের ছোট ছোট দ্বীপের এক জটিল জাল দ্বারা বিভক্ত। জলপথের এই আন্তঃসংযুক্ত নেটওয়ার্কের কারণে এই সুন্দরবনের বনের প্রায় প্রতিটি কোণায় নৌকা যুগে পৌঁছানো আর সম্ভব হয়েছে। এই এলাকাটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য পরিচিত। বদ্বীপের উর্বর মাটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নিবিড় ব্যবহারের শিকার হয়েছে এখানে, এবং এই বাস্তু অঞ্চলটি মূলত নিবিড় কৃষিক্ষেত্রে আজ রূপান্তরিত হয়েছে, যেখানে এখন কেবল অল্প কিছু বনভূমি অবশিষ্ট রয়েছে। আর এই অবশিষ্ট বনভূমিগুলো সুন্দরবনের ম্যানগ্রোভের সাথে একত্রে বিপন্ন বাঘের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল হয়ে রয়েছে বর্তমানে। এছাড়াও সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতিগুলো একটি গুরুত্বপূর্ণ বাস্তুতান্ত্রিক ভূমিকা পালন করে, যা এখানকার আশেপাশের বাসিন্দাদের ঘূর্ণিঝড়জনিত বন্যা থেকে রক্ষা করার জন্য একটি প্রাকৃতিক প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। এছাড়া এটি উপকূলীয় জনগোষ্ঠীকে সুনামি এবং ভূমিক্ষয় থেকেও রক্ষা করে এই সুন্দরবন অঞ্চলে। তো আমরা এখন সেই সুন্দরবনের ম্যানগ্রোভের বনের পাশ দিয়ে যাচ্ছি। চারপাশে যে বনগুলোকে দেখা যাচ্ছে, জঙ্গলগুলোকে দেখা যাচ্ছে, এগুলো সব ম্যানগ্রোভের জঙ্গল। এই জঙ্গলগুলো না থাকলে আজকে সুন্দরবনে আমরা যেতে পারতাম না। আর সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা বন্যার কবলে পড়ে হোক
হারিয়ে যেত, এখানে জনবসতি গড়ে উঠতে পারতো না। আজকে যে আমরা এই যে লঞ্চে করে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে নৌকা ভ্রমণ করছি, এটা শুধুমাত্র এই ম্যানগ্রোভ অরণ্যের জন্য করতে পারছি। এই ম্যানগ্রোভ অরণ্যগুলোই সুন্দরবনকে আজ বাঁচিয়ে রেখেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে। তা সেই ঘূর্ণিঝড়ই বলুন বা বন্যায় বলুন, উভয় ক্ষেত্রে কিন্তু এই ম্যানগ্রোভের জঙ্গলগুলোই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ঘূর্ণিঝড় থেকে শুরু করে বন্যা সব কিছু থেকেই সুন্দরবনকে আগলে রাখে। সুধর্ণখালী ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি জায়গায় আমরা এখন চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমরা সুধর্ণখালী ওয়াচ টাওয়ারে পৌঁছে যাব আর দেখাবো এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ারের এক সমগ্র ডিটেলস ভিডিও মার্কেট লাইফস্টাইল চ্যানেলে। বেশ কিছুক্ষণ লঞ্চ জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পরবর্তী সাইট সিন সুধর্ণখালী ওয়াচ টাওয়ারে। সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ স্থান এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের এক ঝলক দেখতে পাবেন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের জাতীয় উদ্যানে অবস্থিত। বাঘ ছাড়াও পর্যটকরা এখানে নোনা জলের কুমির, হরিণ এবং বন্য শুয়োরও দেখতে পান। আর এটা হচ্ছে সুধর্ণখালীর সেই বিখ্যাত বনবিবির মন্দির। এখানে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে একটা করে বনবিবির মন্দির আছে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ারে একসাথে সর্বোচ্চ 25 জন লোক উঠতে পারবে এবং এই ওয়াচ টাওয়ারের পাশেই একটা মিষ্টি জলের পুকুর রয়েছে, যেখানে বন্যপ্রাণীরা জল খেতে আসে। আর এই বৈশিষ্ট্যই এই টাওয়ারটিকে বন্যপ্রাণী দেখার জন্য আদর্শ করে তুলেছে। এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ারে যদি আপনারা যেতে চান তাহলে কিভাবে যাবেন? যদি ফ্লাইটের মাধ্যমে আসতে চান তাহলে এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ার থেকে নিকটতম বিমানবন্দর হলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে পৌঁছানোর পর আপনি সড়ক বা রেলপথে সুধর্ণখালী পৌঁছাতে পারেন। যদি সড়ক পথে আসতে চান তাহলে কলকাতা থেকে সুধর্ণখালীর মধ্যে ড্রাইভিং দূরত্ব হচ্ছে 97 কিলোমিটার। গাড়িতে এই দূরত্ব অতিক্রম করে আপনারা 2 ঘন্টার মধ্যে সুধর্ণখালী ওয়াচ টাওয়ারে পৌঁছাতে পারবেন। আর যদি রেলপথে আসতে চান তাহলে শিয়ালদহ থেকে ট্রেনে চড়ে ক্যানিংয়ে নামতে হবে। ক্যানিং এবং সুধর্ণখালী ওয়াচ টাওয়ারের মধ্যে দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে আপনার 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে। এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ারের আশেপাশে দেখার যে সমস্ত স্থানগুলি আছে সেগুলি হচ্ছে সজনেখালী অভয়ারণ্য, হ্যামিল্টন দ্বীপ, সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট, বিপিন বিহারী মণ্ডল ও বিনোদ বিহারী মণ্ডলের বাড়ি। আর এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ার পরিদর্শনের সেরা সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, কারণ এই সময় আপনি সর্বাধিক বন্যপ্রাণী এখানে দেখতে পাবেন। সুধর্ণখালী হলো ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণাগারের একটি বনশিবিরের নাম। বিখ্যাত সুধর্ণখালী ওয়াচ টাওয়ারের কারণে এটি একটি পর্যটন আকর্ষণও বটে। এটি একটি দ্বীপে অবস্থিত এবং ভাড়া করা নৌকা বা লঞ্চে করে এখানে পৌঁছানো যায়। সুন্দরবন টাইগার রিজার্ভে বেশ কয়েকটি প্রবেশের জেটি রয়েছে। এগুলি হলো ক্যানিং, সোনাখালী, গদখালী এবং ঝড়খালী। এই জেটিগুলি থেকে নৌকা পরিষেবা শুধুমাত্র অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই পাওয়া যাবে। তবে একটা কথা জেনে রাখুন, এন্ট্রি পয়েন্ট জেটি থেকে নিয়মিত এবং সংগঠিত নৌকা ভাড়া পরিষেবা নেই। সুধর্ণখালী ওয়াচ টাওয়ার পরিদর্শনের জন্য আপনাকে প্রথমে নৌকা মালিকদের সাথে সরাসরি ফোন করে নৌকা বুক করতে হবে। তারপর সেই ভাড়া করা নৌকাতে করে আপনাকে সুধর্ণখালীতে আসতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, গাইড এবং প্রবেশের অনুমতি ছাড়া সুধর্ণখালী ওয়াচ টাওয়ারে যাওয়া যাবে না। সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ সজনেখালী ইকো ট্যুরিজম রেঞ্জ থেকে প্রবেশের অনুমতি দেয়। তাই সুধর্ণখালীতে যাওয়ার আগে প্রথমে সজনেখালী আপনাকে পরিদর্শন করতে হবে। ভাড়া করা নৌকায় সজনেখালী থেকে সরাসরি সুধর্ণখালী পৌঁছাতে প্রায় 40 মিনিট সময় লাগে। সুধর্ণখালী ক্যাম্প এবং ওয়াচ টাওয়ার সারা বছর খোলা থাকে। ব্যাঘ্রশুমারির সময় অথবা বন বিভাগের পূর্ব নির্দেশিত অন্য কোনো কারণ ছাড়া আপনি সারা বছরই এই সুধর্ণখালী ওয়াচ টাওয়ারটি পরিদর্শন করতে পারবেন। এখন আমরা আছি সুন্দরবনের সুধর্ণখালীতে।
দেখতে পাচ্ছ চারদিকে ঘন জঙ্গল, গাছপালায় ঘেরা, সবুজ গাছপালায় ঘেরা, আর তার মাঝখান দিয়ে হাঁটছি। বৃষ্টি পড়ছে, প্রকৃতি এখানে অসম্ভব রকমের সুন্দর। চারদিক শুধু সবুজে সমারোহ, যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। এই স্থানটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত 11:30 পর্যন্ত। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার পরিদর্শন করতে হলে দর্শনার্থীদের কোনো প্রবেশ ফি দিতে হবে না। এই সুদর্ণখালিতে যে সমস্ত খাবার রেস্টুরেন্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রেয়া রেস্তোরাঁ, আবুলাম, হোটেল সুন্দরবন, নিউ সুরুচি রেস্তোরাঁ এবং শঙ্করের দোকান। এই সমস্ত খাবারের হোটেলগুলো আপনারা সুদর্ণখালিতে পেয়ে যাবেন। সুদর্ণখালিতে থাকার যে সমস্ত হোটেল আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হোটেল টিউলিপ হোমস্টে, তারপর আছে আশ্রয় গেস্ট হাউস, আরও একটা গেস্ট হাউস আছে আর তার নাম হচ্ছে হরিওম গেস্ট হাউস। ক্যানিং থেকে প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটি সজনেখালি ইকো ট্যুরিজম রেঞ্জ থেকে বিশেষ অনুমতি নিয়ে তারপর আপনাদের এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে আসতে হবে। পীরখালি, সড়কখালি এবং সুদর্ণখালি নদীর সরু খাল এবং গাজীখালি বন দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে নৌকা ভ্রমণের মাধ্যমে সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে পৌঁছানো যায়। এই জায়গায় যাওয়া সম্পূর্ণ নিরাপদ। সারা বিশ্বের মানুষ প্রতিদিন এই জায়গায় আসেন। এই জায়গায় আপনারা ছবি তুলতে পারবেন আর দর্শনার্থীরা সারা বছর ধরে এই আশ্চর্যজনক স্থানটি পরিদর্শন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সুদর্ণখালি সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারের সামনে। আর এবার আমরা এই ওয়াচ টাওয়ারের উপর উঠব আর এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের দেখাবো এই সুদর্ণখালি কেমন দেখতে লাগে ওয়াচ টাওয়ারের উপর থেকে। একটা খুব সুন্দর বর্ষণমুখর দিনে এই সুদর্ণখালিতে আমরা গিয়েছিলাম আর দেখেছিলাম এই সুদর্ণখালি এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা দৃশ্য। এই জায়গার পুরো দৃশ্য কিন্তু অসাধারণ। প্রতি বছর প্রচুর মানুষ এই জায়গায় আসেন। বেশিরভাগ সময় এই টাওয়ার থেকে বাঘ দেখা যায়। টাওয়ার থেকে আপনারা কিছু সরীসৃপ এবং পাখি দেখতে পাবেন। এছাড়াও এই ওয়াচ টাওয়ার থেকে কিছু বন্যপ্রাণী যেমন হরিণ, বন্য শুয়োর, মনিটর টিকটিকি, কুমির এবং আরও অনেক কিছু দেখা যায়। আপনি এই জায়গার ভেতরে বিভিন্ন ধরনের পাখিও দেখতে পাবেন। এই টাওয়ারের ভেতরে একটি মিষ্টি জলের পুকুর আছে। বন্য প্রাণীরা জল পান করতে এখানে আসে। এখানে আপনি অনেক রঙিন ফিডলার কাঁকড়া দেখতে পাবেন এবং কাদায় ভেসে বেড়ানোও কাঁকড়াও দেখতে পাবেন। এমন একটি এখানে জায়গা আছে যেখানে প্রচুর বাঁদর আছে। জায়গাটি এখানে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আপনি এখানে এসে এই সমস্ত জীবজন্তুর সমাহার থেকে শুরু করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটি সুন্দরবন বন এলাকার ভেতরে অবস্থিত। এটি সুন্দরবনের অন্যতম বিখ্যাত টাওয়ার। এই টাওয়ারটি বিভিন্ন প্রজাতির পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার এবং অন্যান্য প্রজাতির পাখি দেখার সুযোগ করে দেয়। এই জায়গার ভেতরে আপনি একটি মন্দিরও দেখতে পাবেন আর সেটি হচ্ছে বনবিবি মন্দির, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। আর আপনি এখানে এসে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবেন এবং সেই সঙ্গে এই জায়গার এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের উপর। আর এখান থেকে সুদর্ণখালিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সুদর্ণখালির চারপাশটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। চারপাশে গভীর জঙ্গল আর এখান থেকে সেই দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মাঝে প্রকৃতির এই সৌন্দর্য ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে। আপনি যদি আপনার ভ্রমণ পরিকল্পনায় বাস্তব জীবনের অভিজ্ঞতা যোগ করতে চান তাহলে এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটি হবে একটি আপনার অত্যন্ত পছন্দের জায়গা। এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটি সুন্দরবন টাইগার রিজার্ভের সুদর্ণখালি ক্যাম্পে অবস্থিত। সজনেখালি ওয়াচ টাওয়ারের কাছাকাছি থাকার কারণে এই স্থানে প্রায়শই প্রচুর পর্যটকের দেখা মেলে। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে আপনারা বাঘের পাশাপাশি সুন্দরবনের অন্যান্য বন্যপ্রাণী যেমন হরিণ, বন্য শুয়োর,
কুমিরও দেখতে পাবেন। এই টাওয়ার থেকে আপনারা একটি মিষ্টি জলের পুকুর দেখতে পাবেন। বিভিন্ন ধরনের প্রাণী এই পুকুর থেকে জল খেতে আসে। তাই এই টাওয়ারটি বন্যপ্রাণী প্রেমীদের জন্য আরও কাছ থেকে দেখার জন্য এই টাওয়ারটিকে আরও উপযুক্ত করে তুলেছে। প্রতি বছর প্রচুর মানুষ এই জায়গাটি পরিদর্শন করেন। এটি দেখার মতো একটি জায়গা। মূলত লোকেরা তাদের সপ্তাহান্ত এখানে কাটাতে আসেন। এই জায়গাটি আসলে খুবই শান্ত এবং সুন্দর। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখা শেষ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই সুদর্ণখালি থেকে। দেখলাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা সুন্দরবনের দর্শনীয় স্থান। এটা ছিল আমাদের 2 নম্বর সাইট সিন। আমাদের প্রথম সাইট সিন ছিল দুবাকি পয়েন্ট। সেই দুবাকি পয়েন্ট থেকে আমরা চলে এসেছিলাম এই সুদর্ণখালিতে। এবার আমরা যাব সুন্দরবনের আরও একটা জনপ্রিয় সাইট সিন সজনেখালিতে। সুন্দরবনে অবস্থিত এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটি বন্যপ্রাণীদের তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবাধ দৃশ্য প্রদান করে, যা এটিকে বাঘ দেখার, পাখি দেখার এবং সেই সঙ্গে প্রকৃতির ফটোগ্রাফির জন্য একটি আকর্ষণীয় স্থান করে তোলে। এর নির্মল পরিবেশ এবং প্রাণবন্ত বাস্তুতন্ত্রের সাথে সুদর্ণখালি সুন্দরবনের হৃদয়ে একটি অবিস্মরণীয় যাত্রা প্রদান করে থাকে। সেই সঙ্গে মিষ্টি জলের পুকুরে দৃশ্যমানতার কারণে এটি প্রাণীদের সাথে ঘনিষ্ঠ সাক্ষাতের সুযোগ করে দেয় এবং একটি মন্দির এবং কাছাকাছি একটি উদ্ভিদ প্রকল্প দ্বারা উন্নত একটি শান্ত পরিবেশও প্রদান করে।